আমার যখন বিয়ে হয় তখন আমি কেবল দশম শ্রেণীর ছাত্রী। আমার বাবা ছিল না। এমন না যে সে অন্যত্র বিয়ে কিংবা চলে গেছেন। যখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন সে স্ট্রোক করে মারা যান। আমরা ছিলাম 4 বোন। আমার মা বড় 3 জনকে বিয়ে দিয়েই মারা গেলেন। আমার কোনো ব্যবস্থাই তিনি করে যেতে পারেননি। বাবার মৃত্যুর পরে বোনেরা যতটুকু আদর ও ভালোবাসা দিত, মা মারা যাওয়ার পর তা যেন কর্পূরের মতো উড়ে যায়। তখন শুরু হয়েছিল আমার জীবনের চরম খেলা। মাসের 10 দিন এক বোনের বাড়ি, তো বাকি 10 দিন আরেকজনের বাড়ি। না, তাদের বাড়ি আমি নাইও যেতাম না। তাদের ছেলে মেয়ে লালন পালনের জন্য, সংসারের ভারী কাজগুলো করার জন্য তারা আমাকে তাদের বাড়ি নিত। বিনিময়ে তারা হয়তো আমার হাত খরচটা চালাতো। এমনি একদিন বিকেলে যখন স্কুল থেকে বাড়ি ফিরেছি, আমার বড় বুবু রুবি আমার হাতে একটা শাড়ি দিয়ে বলল, যা তো, এটা পরে আয়। বুবু, আমি তো শাড়ি পরবার পারি না। আচ্ছা দাঁড়া, তোরে আমি পরাইয়া দিই। মেজবুবুর কথা শুনে পেছনে তাকালাম। আমি শাড়ি পরমু কেন বুবু? আজকে কি বাড়ির কোনো অনুষ্ঠান নাহি? তখন আমার সেজবুবু বলে, কেন রে, আজকে তোর বিয়া। রুবিবাবু মেজবাবুকে তাগাদা দিয়ে বলল, যা হালিমা, ওরে তাড়াতাড়ি রেডি কর, মেহমানরা সেই কখন থাইকা বসে আছে। বোনদের কথায় আমার মুখটা চুপসে গিয়েছিল। বুক ভরা স্বপ্ন ভেঙে যেন চুরমার হয়ে যাচ্ছিল। চাইলেও সেই দিন মুখ ফুটে বলতে পারিনি, আমি বিয়ে করব না বুবু, আমি পড়তে চাই। হালিমা বুবু আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে হাতে শরবতের ট্রেটা ধরিয়ে দিয়ে বলেছিল, যা হেদের আপ্যায়ন কর, যাইয়া সুন্দর করে সালাম দিবি, ভুল যেন না হয়। বোনের কথায় সেদিন শুধু ঘাড় নাড়িয়ে স্বীকার করেছিলাম। এরপর সব ঘটনা কেমন যেন দ্রুতই ঘটে গেল। ছেলের বোন আমার হাঁটা দেখলো, মাথার চুল খুলে দেখলো। আমার কোমর ছোঁয়া চুল দেখে সেই দিন পাত্রের বোন আমাকে পছন্দ করেছিল। পাত্রের কাকি যখন বলল, তা রান্না করতে পারো তো, তখন আমার বোন জামাই বলেছিল, আমার শালি একদম খাসা সোনার টুকরা খালা, সব রান্নার পারে, পিঠা, পায়েস, কষা মাংস, সব সব। আমাকে বাড়ির রান্ধন তো ওই রাঁধে। আমি তখনও পাত্রের দিকে তাকায়া দেখিনি। মাগরিবের কিছু পরে আমার আর জামিলের বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেব আসেন। কাজী যখন কবুল বলতে বলে, তখন আমি জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। আমার জীবনটা কেন এমন? বোনের নিম্ন সুরের ধমকে আমার হুঁশ হয়। রিমি, এই রিমি, কবুল বলস না কেন? ধীরে ধীরে 3 বার কবুল বলে দিই। আমার জন্য যে এরা এতটুকু করেছে সেটাই তো অনেক। বাড়ি থেকে বের হওয়ার আগে বোনেরা খুব সুন্দর করে বুঝিয়ে বলে দেয় স্বামীর সাথে কি করতে হবে, তার সব কথা মেনে চলতে হবে, কোনো প্রতিবাদ যেন না করি। কাঠের পুতুলের মতো আমি শুধু শুনেছিলাম। স্বামী মানে আমার কাছে তখন বিষাক্ত কিছু। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় যখন সে রুমে ঢুকেই বলে, এ কি, তুমি এখনো এইসব ভারী কাপড় চোপড় পরে আছো কেন? যাও চেঞ্জ করে আসো। তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখেছিলাম সেই প্রথমবার। ওভাবে তাকিয়ে আছো কেন? অনেক দেখতে পাবে আমায়। তোমার ব্যক্তিগত সম্পত্তি আমি, কেউ কেড়ে নিবে না। এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। সেই দিন থেকেই বদলাতে শুরু করেছিল আমার জীবনের মরিচা ধরা চাকাটা। ধীরে ধীরে সেই শ্যাম পুরুষের ভালোবাসায় আটকা পড়ি আমি। আমাদের মধ্যে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা সবই তৈরি করে দিয়েছিলেন ওপরওয়ালা। বড্ড পাগল ছিলেন তিনি আমার জন্য। বিয়ের 2 দিন পরে যেখানে সব পুরুষ নিজের চাহিদা মেটাতে ব্যস্ত থাকে, সেখানে জামিল আমার রেজাল্ট শিটগুলো দেখে বলেছিল, তুমি তো অনেক মেধাবী ছাত্রী, তুমি কি আরও পড়াশোনা করতে চাও? ছোট্ট করে হু বলতেই তিনি ব্যস্ত হয়ে পড়েন ঢাকার উত্তরা ক্যান্টনমেন্ট স্কুলে আমার এডমিশনের জন্য। সেদিন সারা রাত সে ল্যাপটপে বসেছিলেন। যেখানে আমি পড়াশোনার সব স্বপ্ন ছেড়ে দিয়েছিলাম, সে যেন নতুন করে আমাকে বাঁচতে শিখালো। নতুন এক ভোর উপহার দিয়েছিল সে আমায়। সে আমার জন্য এতটাই পাগল ছিল যে কখনো একদিনের বেশি আমি আমার বাড়িতে থাকতে পারিনি। আমার সব বিষয়ে তার এত বেশি খেয়াল ছিল যা কখনো বলে বোঝানো যাবে না। আমার চুলে নিয়ম করে তেল দিয়ে দিতেন, রাতে বাসায় ফিরে চুল বেনুনি করে দিতেন। তার ছোঁয়াই আমি গ্রাম্য রিমি থেকে তৈরি হয়েছি আজকের এই স্মার্ট রিমি। মা বাবা না থাকায় তার বাড়িতে আমার আসার সময় আমি কিছুই আনতে পারিনি।
তবুও কোনোদিন সে আমায় অবহেলা করে নাই, কখনো খারাপ ব্যবহার করে নাই, বুঝতেও দেয় নাই যে আমি এতিম। যেমন তার সাপোর্ট ছিল, তেমন তার বাড়ির সবাই আমাকে অনেক আদর করত। আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, আমিও সেইভাবে চলতাম। শাশুড়ির অনেক খেয়াল রাখতাম, তাকে কখনো কাজ করতে দিতাম না। তার বোনেরা যখন বেড়াতে আসতো তাদের অনেক যত্ন করতাম, যার কারণে সহজেই আমি তাদের আপন হয়ে গিয়েছিলাম। ইন্টার কমপ্লিট করে আমি কনসিভ করি। এটা তারই ইচ্ছা ছিল, কম বয়সে আমি যেন কনসিভ না করি। সে সব সময় আমায় বলতো, একটা বাচ্চার জন্য সর্বপ্রথম একজন শিক্ষিত সচেতন মা প্রয়োজন, তবেই একটা বাচ্চা সুন্দরভাবে গড়ে ওঠে। আগে তুমি পরিপূর্ণ হও, তারপর আমরা বাচ্চা নিব। কনসিভ করার পর অনেক খেয়াল রাখতো আমার, আমায় কাজ করতে দিত না। সারাদিন অফিস শেষ করে এসে বাসায়ও কাজ করত। সব কিছুতেই অনেক সচেতন থাকতো আমার প্রতি। সময় মতো ডাক্তার দেখানো, সুষম খাবার, যা খেতে ইচ্ছে করতো সব এনে দিত। তারপরে আমার বেবি হওয়ার দিন পেন নিয়ে যখন হাসপাতালে যাই আমি, মানুষটার মুখ একদম শুকিয়ে গেছে, যেন আমার না তারই ব্যথা করছে। আমার চাইতে বেশি ছটফট জামিলি করেছে। একবার আমার কাছে আসছে তো আরেকবার নার্সের কাছে যাচ্ছে। নার্স যখন জানালো বেবি নর্মালে হবে না, তখন জামিলের মুখে আধার নেমে এসেছে। ডক্টরের কাছে রিকোয়েস্ট করে এসেও আমার সঙ্গে ওটিতে ছিল। ওটির প্রতিটা মুহূর্ত সে ছটফট করে যাচ্ছিল। এরপর আসে সেই সময় যখন আমার মেয়ে জন্ম হয়। আমার মেয়ে যখন চিৎকার করে কাঁদছিল, তখন জামিল আমাকে আর মেয়েকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ উপহার। তোমাকে হারানোর ভয় আমাকে কুড়ি কুড়ি শেষ করে দিচ্ছিল। আমি তার দিকে তাকিয়ে শুধু একটু মুচকি হাসলাম আর মনে মনে ভাবলাম, কত বড় ভাগ্যবতী আমি। একটা মেয়ে ভালো থাকার জন্য আর কি লাগে বলেন? আলহামদুলিল্লাহ, আমার স্বামী সবসময় এইভাবে আমার পাশে থাকলে আমার আর কিছুই প্রয়োজন নেই। অর্ধাঙ্গিনী।